হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি ক্লাস 11th একটা টপিক নিয়ে, দ্যাট ইজ হিট, দ্যাট উই হ্যাভ অলরেডি স্টার্টেড। আজকে তার কয়েকটা পোর্শন নিয়ে ডিসকাস করব। ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন। ওকে, থার্মাল এক্সপ্যানশন। নাও আমরা কি জানি? আমরা জানি যে যদি আমার কাছে সলিড অবজেক্টস থাকে, নাও এক্সপ্যানশন ইজ আ টার্ম উইচ জেনারেলি লেন্থ, এরিয়া, ভলিউমের জন্য যদি চেঞ্জেস হয় তাহলে আমরা দেখতে পাবো যে সলিডসের জন্যই সেটা, আর লিকুইডস বা গ্যাসের জন্য আমরা দেখতে পারবো যে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ভলিউমের চেঞ্জ, তাই তো? তো থার্মাল এক্সপ্যানশন এই জন্যই ডিফারেন্টভাবে ক্লাসিফাই করা হয়েছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন, লিনিয়ার এক্সপ্যানশন, सुपरफिशियल और एरिया एक्सपेंशन, ठीक है। एंड আরেকটা হচ্ছে কিউবিকল और ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে। নাও হোয়াট ইজ লিনিয়ার এক্সপ্যানশন? আমরা সেই ধরনের জিনিসের লিনিয়ার এক্সপ্যানশনটাকে বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো যেখানে wherever the length is the predominant factor there, মানে যেখানে তার এরিয়া বা তার ক্রস সেকশন ইট ওয়ন্ট ম্যাটার, তার ভলিউমটাও ম্যাটার করছে না। যদি এরকম কিছু থাকে দেন হোয়াট উই ক্যান সে যে আমার কাছে একটা লম্বা রড রয়েছে যার ক্রস সেকশন এরিয়া ভেরি ইনসিগনিফিকেন্ট ইন উইথ রেসপেক্ট টু মাই লেন্থ অফ ইটস লেন্থ। তো যদি আমি এটাকে হিট দিই তাহলে কি হবে? ইট উইল স্টার্ট টু এক্সপ্যান্ড, ঠিক আছে, একটা পার্টিকুলার লেন্থ অব্দি এক্সপ্যান্ড করবে। তো ধরে নিচ্ছি যে আমার কাছে লেন্থটা ছিল হচ্ছে L1, এখন তার লেন্থটা হয়ে গেছে L2। তো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ? ইট ইজ L2 মাইনাস L1। এটাকেই আমরা বলছি হচ্ছে ডেল এল, ঠিক আছে। তো এই যে ডেল এল, এটাই এটা ডিপেন্ড করে হচ্ছে এই যে কতটা ইনক্রিজ হবে, ইট অলওয়েজ ডিপেন্ডস অন ইটস ইনিশিয়াল লেন্থ, দ্যাট ইজ L1, সবসময় তার উপরে ডিপেন্ড করছে। আর একটা কি, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ চেঞ্জ ইন টেম্পারেচার, যে কতটা টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে। তাহলে এইটাকেই যদি আমি লিখতে চাই যে ডেল এল ইজ ইকুয়াল টু, দ্যাট বিকামস আলফা L1 ডেল টি। নাও দিস আলফা ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নাও যদি আমি এটাকে এইভাবে লিখি যে L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু L1 আলফা ডেল টি, এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে L1 1 প্লাস আলফা ডেল টি is equals to L2. So we can get this kind of relationship. Okay na? Now same thing happens for area expansion as well. The same thing happens যে আমার কাছে যদি ধরো এই সেম হিটটাই আমি একটা শিট অফ মেটালের ওপর দিচ্ছি, তাহলে তার লেন্থ ব্রেড দুটোই ইনক্রিজ হবে। তো ধরছি ইনিশিয়াল লেন্থ ছিল A1, সেটা থেকে ইনক্রিজ হয়ে গেছে A2। তো আমি কি পাচ্ছি যে A2 মাইনাস A1 দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল এ। নাও এই যে চেঞ্জ ইন এরিয়া, এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। ফার্স্ট ওয়ান ইজ ইনিশিয়াল এরিয়া অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে না? তো এই যে ডেল এ আছে, তাহলে এটা ইকুয়াল টু দিলে দ্যাট বিকামস বিটা A1 del T. Now this beta is known as coefficient of area expansion, ठीक है, coefficient of area expansion, ঠিক আছে। নাও সেম জিনিসটা যদি আগেরটার মধ্যেই করি তাহলে দেখতে পাবো এখানে A1 1 plus beta del T is equals to A2. This same thing valid for here as well. এখানে শুধুমাত্র কি হবে, এখানে একটা স্ট্রাকচার থাকবে, সেটা লেন্থ, ব্রেথ, হাইট সবেতেই বাড়বে। তো সেখানেও V2 মাইনাস V1 উইল বি প্রপোর্শনাল টু V1 or is equal to V1 del T, তার জন্য একটা গামা চলে আসে কনস্ট্যান্ট। নাও যদি আমি এটাকে তুলতে চাই তাহলে V1 we can easily write it as
1 प्लस गामा डेल टी इज इक्वल टू V2, ঠিক আছে না? তাহলে এখান থেকে একটা পেয়ে গেলাম, তাহলে আমি তিনটে রিলেশনশিপ পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা গামাটাকে বলতে পারবো কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, ঠিক আছে না? ওকে, তো এই অবধি আশা করছি কোনো প্রবলেম নেই। দেন দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন আলফা, বিটা অ্যান্ড গামা। তো দেখো, কোনো জিনিসের যদি আমি ভলিউম কনসিডার করি, যদি আমি তিনটেকে দিই মানে সেম করে দিই, মানে কিউবের এই কিউবের লেন্থ হচ্ছে এটা, এই কিউবের এরিয়াই হচ্ছে এইটা, যদি আমি এরকম করে দিই, তাহলে আমি কি লিখতে পারবো যে L1 was the initial length of the cube, A1 was the initial area, that was L1 square, আর V1 was the initial volume, that is L1 cube, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম তিনটের মধ্যে একটা ইনিশিয়াল রিলেশনশিপ পেয়ে গেলাম। নাও উই ক্যান জাস্ট প্লে ইট আউট। তাহলে আমি কি পেয়ে যাব, যদি আমি এরিয়ার টার্মসে দেখি, তাহলে L2 দ্য নিউ লেন্থ, এটা নিউগুলো হচ্ছে L2, A2, V2। তাহলে L2কে কি লিখতে পারি, L1 1 প্লাস আলফা ডেল টি, ওকে। আচ্ছা, A2কে কি লিখতে পারবো, A1 1 প্লাস বিটা ডেল টি। নাও হিয়ার ইজ দ্য ট্রিক, ঠিক আছে? L2 স্কোয়ার উইল বি A2 ইজ ইকুয়ালস টু কী হবে, L2 স্কোয়ার, ঠিক কি না? তো হোয়াট আই ক্যান ডু, I can just write it as like this कि A2 is equal to L2 square, that is L1 1 plus alpha del t, the whole square. Now whenever we are squaring it out, so this is L1 square 1 plus 2 alpha del t plus alpha square del t square. Now generally alpha is a very small quantity, মানে ম্যাগনিটিউড ওয়াইজ, অ্যান্ড ডেল টি ইজ এগেন আ ভেরি স্মল কোয়ান্টিটি। তাদের স্কোয়ার করছি, সেটাকে মাল্টিপ্লাই করছি, তো দিস হোল বিকামস আ ভেরি স্মল কোয়ান্টিটি, তো আমি এটাকে জিরো করে দিলাম। উইথ রেসপেক্ট টু দিস ইজ ভেরি স্মল। তাহলে আমার এটুকু কী বেরিয়ে গেল, L1 স্কোয়ার 1 প্লাস 2 আলফা ডেল টি। তো এবারে দেখো, এই যে এটুর জায়গায় কী লিখতে পারবো আমি, A1 1 প্লাস বিটা ডেল টি। এবারে A1 মানেই কী ছিল, A1 মানে L1 স্কোয়ার ছিল, তাহলে A1 আর L1 স্কোয়ার কেটে গেল, তাহলে কী রয়ে যাচ্ছে, 1 1 কেটে যাবে, তাহলে বিটা উইল বি ইকুয়ালস টু 2 আলফা, ঠিক আছে? ফার্স্ট রিলেশনশিপ উই হ্যাভ গট। নাও ইফ দ্য সেম থিং হ্যাপেন্স ফর দ্য ভলিউম অ্যাজ ওয়েল, তাহলে V2 উইল বি ইকুয়ালস টু L2 কিউব, L2 কিউব মিন্স L1 1 प्लस अल्फा डेल टी तर होल क्यूब, ठीक है? तो दैट इज L1 क्यूब 1 प्लस 3 अल्फा डेल टी प्लस, अच्छा नाउ this becomes अल्फा, এটা একটা আছে 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার আছে, প্লাস 3 ইন্টু 1 ইন্টু আলফা ডেল টি স্কোয়ার প্লাস আলফা ডেল টি কিউব। তো দিস ইজ স্মল অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ স্মল, তো দুটোকে আমি জিরো করে দিচ্ছি উইথ কম্পেয়ার টু দ্য আদার পার্ট, ঠিক আছে? তাহলে আমার কাছে কী রয়ে গেল, L1 কিউব 1 প্লাস 3 আলফা ডেল টি। Now that is equal to V2, V2 জায়গায় কি লিখতে পারি, V1 into 1 plus gamma del t, that is equals to L1 cube 1 plus 3 alpha del t, ঠিক আছে না? তাহলে এখান থেকে দেখো V1 মানেই কি আছে, L1 কিউব, তাহলে V1 আর L1 কিউব কেটে গেল, তাহলে গামা বিকামস 3 আলফা। নাও আলফার টার্মস যদি ইকুয়াল করে দিই, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু গামা বাই 3। তো দিস ইজ দ্য রিলেশনশিপ, okay na? I think there is no problem up to this. Now if we want to go for the explanation of thermal expansion in terms of intermolecular potential energy, ठीक है? Intermolecular potential energy means the molecules in the solids, they are bound together with intermolecular forces, okay? These forces gives rise to intermolecular potential energy, that is the important part. Now if when the temperature is 0 Kelvin,
then the separation between any two molecules of the solid, if it is say a particular means molecular distance is being specified, say that is r naught at 0k, if the intermolecular distance is being represented as r naught, then the potential energy is minimum, that is v naught. Okay. As the temperature of the solid increases, the molecules of the solid gain some kinetic energy. Okay. Let the potential energy becomes v1, means আমার কাছে আগে ছিল v naught, এখন এটা হয়ে গেল v1. ঠিক আছে, means আস্তে আস্তে কি হচ্ছে, now this r naught and r, now if the distance becomes different, মানে আমার কাছে আগে ছিল দুটো মলিকিউলের মধ্যে এটা একটা ডিস্টেন্স, now when the temperature is again rising, means I am giving some energy as input, তাহলে কি হচ্ছে, কিছুটা মলিকিউলার মানে ওটা একটা কাইনেটিক এনার্জির ফরম্যাটে যাচ্ছে, তো সেই কাইনেটিক এনার্জিটা কী করবে, পোটেনশিয়াল এনার্জিকে চেঞ্জ করবে, সেই চেঞ্জ করে সেই কাইনেটিক এনার্জিটা আবার কিছুটা পোর্শন পোটেনশিয়াল এনার্জিতে ইনক্রিজ হবে, মানে পোটেনশিয়াল এনার্জিতে ইমপ্লিমেন্টেড হবে। মানে ব্যাপারটা হচ্ছে এটা আমরা নেগেটিভ দিকে দেখছি, ভালো করে বোঝো। মানে আমার কাছে যেটা টেম্পারেচার রয়েছে আর যেটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে তার করেসপন্ডিং যদি আমি ভাবি, তাহলে আমার কাছে মোস্ট মিনিমাম মানে হচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম, বি ভেরি কেয়ারফুল। এইখানে আমরা ইন্টারমলিকুলার এনার্জি যখন বলছি তখন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন পোটেনশিয়াল এনার্জিটাকে মিনিমাম বলছি, মিনস দ্যাট আমার কাছে অ্যাট দিস টেম্পারেচার অ্যাট 0k দ্য পোটেনশিয়াল এনার্জি শুড বি মিনিমাম। কারণ তখন আমরা কি জানি, মলিকিউলার কোনো কিছু নেই, মলিকিউলার পুরো জায়গাটা ফাঁকা হয়ে যায়, মানে সেখানে কিছু থাকে না। যত আমার টেম্পারেচার বাড়বে তত কী হবে, আমার মলিকিউলার এনার্জিটা ইন সেন্স বাড়ছে বাট ম্যাগনিটিউডে কমছে, বিকজ সেটা কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখানে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ পোটেনশিয়াল এনার্জি ইজ প্রেজেন্ট। ওকে, সেবারে এবার যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি, দিস পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, দিস ইজ দ্য ভি আর ইউ ক্যান সে। যত আমার এরপরে যাবে, যত আমার আস্তে আস্তে টেম্পারেচার আমি বাড়াবো, তত আমার কি হবে, মলিকিউলার ডিস্টেন্সটাও বাড়তে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কি হতে চলেছে, আস্তে আস্তে আমার যত মলিকুলার ডিস্টেন্স বাড়ছে তত কী হচ্ছে, ভাইব্রেশন বাড়ছে, যত ভাইব্রেশন বাড়ছে তত কাইনেটিক এনার্জি বাড়ছে, তত পোটেনশিয়াল এনার্জিটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো দ্যাট থিং ইজ দেয়ার। নাও অ্যাপ্লিকেশন অফ থার্মাল এক্সপ্যানশন আমরা জানি যে যখন আয়রন রিংস পরাতে হয় কোনো গাড়ির চাকাতে বা অন্য কোনো জায়গাতে, তো সেইখানে আমার থার্মাল এক্সপ্যানশন খুব বড় কাজ করে। রেল রোড যে ফিশ প্লেটস বসানো থাকে রেল ট্র্যাক্সের ওপরে, তো সেইখানে যদি আমার থার্মাল এক্সপ্যানশনটা ঠিক মতো আমরা অ্যাপ্লাই না করি, দেন অলসো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ইন কেস অফ ব্রিজেস অলসো দেয়ার আর সাম vibrators rollers are present. For the thermal expansion purpose they have been fitted like that. If the thermal expansion is not happening, then actually the total strain can be so large that it can tear up the bridges itself. Hanging bridges, those are they are connected with metal strings that we can see, like our Howrah bridge as well. না হাওড়া ব্রিজে তো নেই, দ্যাট ইজ হুগলি ব্রিজ আই গেস, নামটা আমি ঠিক জানি না, বাট এইখানেই। নাও মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, হোয়াট ইজ দ্যাট? ইট ইজ যখনই আমরা কোনো কাজ করছি তখন হিট প্রডিউস হচ্ছে, মানে এভরি টাইপ অফ এনার্জি দ্যাট আলটিমেটলি ইট গেটস টু আ পজিশন ওয়ার ইট টেন্ড টু চেঞ্জ ইনটু হিট এনার্জি। ওকে, তার মানে আমরা যখনই কিছু কাজ করছি তার করেসপন্ডিং হিট জেনারেট হতেই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, হোয়াট এভার ওয়ার্ক ইজ ডান ইট প্রডিউসেস হিট। ওকে, সো এই যে আমি কতটা ওয়ার্ক করছি আর তার করেসপন্ডিং কতটা হিট জেনারেট হচ্ছে, দ্যাট ইজ হ্যাভিং আ ইকুইভ্যালেন্স, দ্যাট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট অফ হিট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট মিন্স হোয়াট এভার ওয়ার্ক উই ডু that is proportional to the heat generated by it. So now this can be represented as JQ. This is J is the Joule's mechanical equivalent. J is the Joule's mechanical equivalent. ठीक है, तो the
value of this is approximately 4.2 joule per calorie. If I want to say have different sums to be solved, so this value is important. Means from the unit as well we can see that work unit, heat unit, they are being interconverted in this manner. Okay, now if I want to calculate heat transferred, okay, heat transfer, what is that? Whenever a body is heated, ठीक है, একটা বডিকে আমি হিট দিচ্ছি, ঠিক আছে, ইট গেইনস হিট। ওকে, যখন আমি এটাকে এমনি রেখে দিচ্ছি বা এটাকে ঠান্ডা করছি, দেন ইট লুজেস হিট, মানে এটা হিট ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। নাও দিস গেইন or loss of heat, this gain or loss of heat, it is directly proportional to some factors. This is proportional to the mass of the body, proportional to the change in temperature of the body. Okay, তো যদি আমি এটাকে ইকুয়াল সাইন দিয়ে লিখতে চাই, তো দ্যাট বিকামস mct, where c is the specific heat. Now what is specific heat? I am coming, this is specific heat. ওকে, তাহলে ইউনিট অফ হিট আমরা জানি, জেনারেল ইউনিট হচ্ছে ক্যালোরি, দ্যাট উই উইল বি ডিসকাসিং। অ্যান্ড স্পেসিফিক হিট, হোয়াট ইজ স্পেসিফিক হিট? স্পেসিফিক হিট ইজ a heat of a body is the amount of heat required to raise the temperature of 1 gram of the substance through 1 degree Celsius. মানে আমি মাসটাকে যদি আমি 1 গ্রাম কনসিডার করি, আর টেম্পারেচার ডিফারেন্সটাকে যদি আমি ধরো 1 ডিগ্রি সেলসিয়াস, ধরো ওটা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসে, আমি সেটাকে ইনক্রিজ করতে চাইছি 26 ডিগ্রি সেলসিয়াস অবধি, তাহলে এই 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিমেন্ট করতে আমার যে পরিমাণ হিট লাগবে ওই পার্টিকুলার বডি বা ওই পার্টিকুলার মেটেরিয়ালের, তো তার স্পেসিফিক হিট আমরা তাকেই বলবো। ওকে, তাহলে স্পেসিফিক হিটের যদি আমি ফর্মুলা বার করতে চাই, তো দ্যাট ইজ ভেরি সিম্পল, দ্যাট ইজ কিউ বাই ডেল টি। তার ইউনিট কী হবে? যদি আমি গ্রামের রেসপেক্টে রাখি তাহলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর যদি আমি মানে এসআই সিস্টেমে রাখতে চাই তাহলে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। Okay, now there is another term, this is the specific heat that we have discussed. There is another term that is called molar specific heat. Okay, molar specific heat. Now what is that? It is basically the amount of heat required to raise the temperature of 1 mole. It is not now 1 gram, it is not now 1 gram, it is 1 mole. Okay, so the equation becomes C was equal to N into del T was there, but এখানে 1 গ্রামেতে N number of moles থাকে, that we know. তো এই যে N number of moles, that is M by M, it means mass of the material divided by molecular weight. ঠিক আছে, এই নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে। দেন দিস সি, দ্যাট ইজ দ্য মোলার স্পেসিফিক ওয়েট, দ্যাট ইজ এম বাই এম ডেল টি। উই আর জাস্ট রিপ্লেসড এন হিয়ার। নাও কিউ বাই ডেল টি ইজ সি, ইয়েস আর নো? কিউ বাই এম ডেল টি, সরি এখানে একটা এম হবে, তো q by m del t, that was c, so capital C, that is the molar specific heat, is equal to m into small c. Okay, তাহলে molar specific heat is equals to molecular weight into specific heat. Molar specific heat is equals to molecular weight into specific heat. Now specific heats of gases, there are two specific heats that we can have. In case of gases, there are two specific heats, Cp and Cv. Now what is Cp? The amount of heat required to raise the temperature of 1 gram of gas through 1 degree Celsius of constant pressure is called specific heat of gas, constant pressure. P for pressure, তাহলে এখানে আমার কনস্ট্যান্ট প্রেসারে আমি সেম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছি, আর এর ক্ষেত্রে কি করব, আমি কনস্ট্যান্ট ভলিউমে আমি সেম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে,
Now there is always a term that we will see ki Cp is greater than Cv. What we will understand that Cp is always greater than Cv. Now why is so? When a gas is heated at constant volume, the gas does no external work. Means কনস্ট্যান্ট ভলিউম তো ইনক্রিমেন্ট হচ্ছে না, মানে আমার কাছে এক্সটার্নাল ওয়ার্ক করার মতো কিছু জায়গা নেই, মানে আমার তো যেতেই পারছে না, বেরোতে পারছে না, ঠিক আছে। হিট সাপ্লাইড টু দ্য গ্যাস ইজ স্পেন্ট টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস, মিনস টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস, বিকজ ইন্টারনালি এটা কাজ করতে পারছে, এক্সটার্নালি তো করার জায়গা নেই, বেরোতে পারছে না। তো কনস্ট্যান্ট ভলিউম মানে কি, দ্য ভলিউম ইজ বিং ফিক্সড, যেতে পারছে না কোথাও, এক্সটার্নাল ওয়ার্ক করার জায়গা নেই। নাও ইফ দ্য সেম অ্যামাউন্ট অফ হিট ইজ অ্যাপ্লাইড টু আ গ্যাস উইথ কনস্ট্যান্ট প্রেশার, that can be in two ways. It can do external work or it can increase the internal energy of the gas. Thus, to increase the temperature of the gas to the same value, more heat is to be supplied at constant pressure. Hence, specific heat means in case of constant pressure, there are two things that the gas can do. That is, it can work externally and it can also increase the internal energy. Now, the fact is that if it can go outside, the volume is not fixed, means what? For incrementing the same temperature or to the same value, what we require, as it can go outside, the external work can be there, so internal energy is not that much, মানে আমি যা হিটটা দিচ্ছি সেই হিটটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আগে কি হচ্ছিল, এই হিটটা একটাতেই যাচ্ছিল, তাহলে আমি এখানে যদি এইচ অ্যামাউন্ট অফ হিট দিয়ে যদি আমি টেম্পারেচার টি রেস করতে পারি, তাহলে এখানে আমার এইচের থেকে বেশি হিট লাগবেই, কারণ আমার এখানে শুধু এইটুখানি টিতে কাজ করছে, বাকি তো হিটটা এইদিকে চলে যাচ্ছে, এটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে পারছে। তাহলে আমাকে এই টেম্পারেচারটাকে টি অবধি নিয়ে যাওয়ার জন্য অবভিয়াসলি এখানে বেশি হিট দিতে হবে। তো দ্যাট ইজ ওয়াই স্পেসিফিক হিট in case of constant pressure has to be greater, the amount should be greater, otherwise it won't be there. Okay, so now we want to find out what is the relationship between Cp and Cv, ठीक है ना, we want to find out the relationship. তো দেখো আমার কাছে কি আছে, আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা গ্যাস আছে কন্টেনারের মধ্যে, সেই গ্যাসটাকে ধরো এরকম একটা কন্টেনার রেখেছি, তার মধ্যে এখানে একটা পিস্টন আছে, ঠিক আছে। ওকে, নাও আমার কাছে ইনিশিয়াল প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইজ গিভেন অ্যাজ দিস, ঠিক আছে। নাও Q1 heat is supplied, ठीक है, to 1 mole gas in the cylinder, মানে ওখানে আপাতত ফার্স্ট কেস হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, যেটা 1 মোল গ্যাস আমি বলে দিয়েছি। তাহলে কি হবে, শুধুমাত্র আমার টেম্পারেচার রাইজ হবে, লেট দ্য টেম্পারেচার রাইজ বি ডিটি। তাহলে এই ডিটি যে টেম্পারেচার রাইজ হলো, তাহলে সেখানে আমার Q1 ইজ ইকুয়ালস টু কি, 1 মোল mCVT, CV ইন্টু ডিটি হয়ে গেল। নাও এবার যদি আমি Q2 হিট ধরি, যেটা কিনা কনস্ট্যান্ট প্রেশারে আমি অ্যাপ্লাই করছি, তাহলে সেখানে তো আর আমার কাছে ভলিউম জানা নেই, ঠিক না। তাহলে আমি ওই 1 মোল সেম অ্যামাউন্টের ওপরই কনসিডার করছি, তাহলে Q2 উইল বি রিটেন অ্যাজ CPDT। কিন্তু যখন আমি কনস্ট্যান্ট প্রেশারে কাজ করছি, হিট যেটা আমি দেব সেটা কিন্তু তার মানে এই পোর্শনের মধ্যে আমার একটা ইন্টারনাল টেম্পারেচার রাইজ করারও কাজে লাগবে, প্লাস একটা ওয়ার্ক ডানও হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একটা dx ডিস্টেন্সও ট্রাভেল করবে, ঠিক আছে, যার জন্য একটা ওয়ার্ক ডান হতে হবে, আদারওয়াইজ তো আমি করতে পারবো না। তার মানে আমি এখান থেকে কি বলতে পারছি, দিস Q1 মানে Q2
তার মধ্যে Q1 এর তো যা হচ্ছে হলোই, প্লাস আমার কাছে কি হবে, একটা ওয়ার্ক ডান হতে হবে। তো ওয়ার্ক ডান মানে কি ছিল আমার কাছে, W ইজ ইকুয়ালস টু জে ইন্টু কিউ, তাহলে আমি কিউটা এক্সট্রা পাচ্ছি, তো দ্যাট ইজ ডাব্লিউ বাই জে, মানে ওয়ার্ক ডান বাই জুলস মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। এই দুটোকে বসিয়ে দিলাম। এই ডি যেহেতু স্মল ডিস্টেন্স, তো আমি এটাকে ডি ডাব্লিউ ধরলাম। তো ডি ডাব্লিউ মানে আমি কি লিখতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সকে কি লিখতে পারি, প্রেশার ইন্টু এরিয়া, ডিসপ্লেসমেন্ট এরিয়া ইন্টু দিস চেঞ্জ ইন লেন্থ, তো দ্যাট ইজ দ্য ভলিউম। তাহলে এটাকে আমি ডিভি লিখতে পারি, তাহলে ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডিভি, দ্যাট উই ক্যান রাইট। নাও কিউ টু ক্যান বি রিটেন অ্যাজ কিউ ওয়ান পি ডিভি by j. Okay, this is very simple. Now we can just replace this thing, that cp dt is equals to cv dt plus p dv by j. Now cp minus cv dt is equals to p dv by j. Now what we know from gas equation that we have already studied, PV is equals to RT. If we differentiate both the sides, then PdV is equals to R dt. If we just replace this, then it becomes Cp minus Cv into dt is equals to R dt by J. Now dt that will be cancelled out. Yes or no? ठीक है, তাহলে Cp মাইনাস Cv ইজ ইকুয়ালস টু আর বাই জে। যেটা কেন এসছে, যদি আমি হিটার ইউনিটে মানে ক্যালকুলেট করি, সেই জন্য আমার যেটা কনভার্সন ফ্যাক্টর হিসেবে এসছে। তো যদি আমি এটাকে এনার্জির ইউনিটে মানে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আর যেটা আসবে না, তাহলে আমি সেখান থেকে কি পেয়ে যাব, সেখান থেকে আমি পেয়ে যাব Cp মাইনাস Cv ইজ ইকুয়ালস টু আর। ঠিক আছে, তাহলে এই অবধি বোঝা গেল আই গেস। তো আজকের ক্লাসে এই অবধি থাকবে, নেক্সট দিন আমরা ক্যালোরিমেট্রি শুরু করব নেক্সট ক্লাসে। তো ক্যালোরিমেট্রি ছোটো জিনিস, তার উপরে কিছু অঙ্ক করতে হবে, তারপরে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এর পরের চ্যাপ্টারে যেটা নিয়ে আমরা ডিসকাস করব, দ্যাট ইজ দ্য বেসিক অফ থার্মোডাইনামিক্স। কিন্তু তার আগে এটার অনেকগুলো অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো থার্মোডাইনামিক্সটাও সোজা, কিছু অসুবিধা নেই, আমরা আসলে ভালোই এগোচ্ছি, তো অসুবিধা নেই। তারপরে রেডিয়েশন আছে, তারপরে অসিলেশনসে চলে যাব আমরা ডিরেক্টলি। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমাদের শেষ হয়ে যাবে, তাতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ব্যাপারটা একটাই, যেহেতু তোমরা পড়াশোনাটা ঠিক করে করছো কিনা আমি বুঝতে পারছি না, তো দ্যাট ইজ ওয়াই হোয়াট আই হ্যাভ থট কি আমি এই একটা করে ভিডিওর পরে আই উইল বি গিভিং অ্যাসাইনমেন্টস টু ইউ টু চেক দ্যাট আইদার ইউ হ্যাভ স্টাডিড ইট অর নট। সেই অ্যাসাইনমেন্টটা তোমাকে প্রত্যেকটা ভিডিওর পরে আমাকে করে সাবমিট করতে হবে। আই উইল সি অ্যান্ড চেক ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টস কি তোমরা করতে পারছো কি না। ইফ দেয়ার ইজ এনি ডাউট আই উইল বি দেয়ার টু সলভ ইট। ওকে, তো যাই হোক, আজকে এই অবধি থাকলো, and we will discuss on the other topic on the next class. Thank you for watching.